ধুর দাদি, তুমিও না কি সব বলো, থাকো আমি রুমে গেলাম। মেঘ দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। পেছন থেকে সাজেদা বেগম হাসতে হাসতেই বলে, তোরা আমার পেট থেকে হয়েছিস, আমি কিন্তু তোদের থেকে হইনি। আর আমার নাতি নাতনির চোখ দেখে আমি বুঝি সে কি চায়। মেঘ দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বুক এখনো কাঁপছে মেঘের। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। বুকের ভেতরে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। বারবার শুধু তার দাদির বলা কথা মনে পড়ছে আর লজ্জা পেয়ে মুখ ঢাকছে। উপর হয়ে পা দুটো উঁচু করে শুয়ে মাহিন ভাইকে নিয়ে আজ বিয়ের কল্পনায় ডুব দেয় মেঘ। এ যেন এক অন্যরকম অনুভূতি মেঘের মধ্যে বিচরণ করছে। লাল বেনারসি বিয়ের শাড়ি পরে বসে থাকবে মেঘ। হাতে থাকবে মেহেন্দি, গায়ে থাকবে অলংকার, সারা বাড়ি সাজানো থাকবে। চারিদিকে কত হইচই, গান বাজনা, খাওয়া দাওয়া। সবশেষে মাহিন ভাইয়ের গন্ধে মাখা রুমটা মেঘের হয়ে যাবে। সারাক্ষণ মাহিন ভাইয়ের গন্ধে ডুবে থাকবে মেঘ। প্রথম যখন ঘোমটা তুলে মেঘকে দেখবে, তার শ্যামবর্ণের শখের পুরুষ লজ্জায় সে চিবুক নামিয়ে রাখবে। তারপর আলতো করে যখন তার কপালে প্রথম ভালোবাসার পরশ রেখে দেবে তার মাহিন ভাই, শক্ত করে জড়িয়ে ধরে লোমবিহীন বুকে সে তার মুখ লুকাবে। মেঘ বলে ওঠে, ইস মেঘ, তোর কি লজ্জা নেই? তুই এসব কি ভাবছিস? তবে যে আমার শ্যামবর্ণের শখের পুরুষকে আমি কাছে পাবো। মেঘ এসব ভাবছে তখনই ফোন বেজে ওঠে মেঘের। ওয়ালপেপারে মাহিন ভাইয়ের ছবি দেখেছে মেঘ। তাকিয়ে দেখে নীলিমা কল দিয়েছে। মেঘ কল রিসিভ করতেই নীলিমা বলে ওঠে, কি রে, ওভাবে চলে গেলি কত রাখতাম আমি আর রাইসা শুনি না তো। তখন দ্রুত না আসলে এত খুশি হতামই না। কি ব্যাপার বাবু, কি হয়েছে? এত খুশি কেন? জানিস আজকে দাদি বলেছে আমার আর মাহিন ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে। কি বলিস? এসব তোর না সেদিনও বারণ করলাম, এসব বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে। আরে ধুর, ওসব বাদ দে। আমার মামাতো ভাইয়ের সুন্নতে খতনা করাবে। তোরে কিন্তু আসতেই হবে। মামার বিয়েতে আসিসনি যে, তুই কোথাও গিয়েছিলি তাই বলে এবার তোকে ছাড়ছি না। আমরা যেদিন যাব সেদিন তোকে নিয়ে যাবই। আর দেখবো কে আটকায়। আমি আঙ্কেল আন্টিকে আজই বলে দিব, আর তোকে সাথে করে নিয়ে যাব। একটা বাহানাও শুনবো না আমি। বাই। আর শোন, পরীক্ষা নাকি পিছিয়ে দিয়েছে, এ নিয়ে পরে কথা বলবো। মেঘ নীলিমাকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দেয়। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে দাদির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে উঠে পড়তে বসে মাহিনের বদলে মাহমুদা এসে পড়াচ্ছে এখন। মেঘ পড়তে পড়তে দাদির থেকে শোনা সব মাহমুদা আপুকে বলে দেয়। মাহমুদা শুনে খুশি হয়ে মেঘকে সে নিজেও আরো সাপোর্ট করবে জানিয়ে দেয়। তবে মেঘ বলে ওঠে, জানো আপু, কাল ভাইয়া কি যেন লুকিয়ে ফেললো লাগে যে। মাহমুদা সেটা জানে। তারপর সে অন্যদিকে ঘুরিয়ে দেয়। রাতে পড়া শেষ করে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সবার সুবিধা অনুযায়ী জিসান এর সুন্নতে খাতনা দেওয়া হয় আর শুক্রবারে অনুষ্ঠানের কথা বলে। আজকে বিকেলে যাওয়ার কথা সবাইকে বললেও কাল যাবে সবাই। আজকে মাহিন নিয়ে যেতে পারেনি, তবে বলে দিয়েছে কাল থেকে কলেজে দিয়ে আসবে। মেঘও রাজি হয়ে যায়। বিকেলে সাজেদা বেগম মেঘকে বলে, মেঘ, শোন তো দাদু ভাই, মাহিনকে ডেকে আনতো। দাদু ভাই সুস্থ হতে না হতে নাকি মাঠে খেলতে গিয়েছে। নিলয় নেই যে ওকে বলবো কোথায় বা গিয়েছে কে জানে। বৃষ্টিকে নিয়ে তুই একটু যা তো। মেঘ ভ্রুকুচকে কথাটা শুনে দ্রুত মাঠের দিকে যায়। রাস্তায় নীলিমার সাথে মেঘের দেখা হয়। মেঘ বলে ওঠে, কি রে, কই যাস বাবু? কোথাও না, বাইরে এমনি বের হয়েছিলাম। আমাদের বাসায় কখন আসবি? কাল সকালে আমরা সবাই যাচ্ছি, তাই কাল সকালে যেন আমাদের বাসায় তোকে দেখি, নয়তো তোর সাথে ব্রেকআপ, মনে রাখিস। নীলিমা জানে সে কিছু বলে মেঘকে বোঝাতে পারবে না। এমন সময় মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী দুজন একসাথে আসছিল। নীলিমা মেঘদের বাসায় গেলেও মানজুর চৌধুরী এবং তার ভাই কখনো সেভাবে দেখেনি। মেঘকে দেখে মানজুর চৌধুরী বলে, মামনি, তোমরা এখানে কেন? মাহিন ভাইয়াকে ডাকতে আসছি, দাদি দিয়ে পাঠালো। খেলতে যাওনি তো আবার? মেঘ মাথা নেড়ে না জানায়। নাইমুর চৌধুরী নীলিমাকে দেখে বলে, তুমি কে মামনি? নীলিমা মাথা নিচু করে ওনাদের কাছে পরিচয় দেয়। কিছু কথা বলে মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী একটু মুচকি এসে চলে যায়। মেঘ নীলিমাকে জানিয়ে দেয় কাল সকাল সকাল আসার জন্য। নীলিমা চলে যায়। মেঘ মাঠের দিকে যেতে থাকে। মেঘ গিয়ে দেখে মাহিন ভাই আর সবাই মিলে ক্রিকেট খেলছে। এমন সময় মাহিন ব্যাটসম্যান থাকায় বল মারে আর সেটা সোজা এসে মেঘ কিছু বুঝে ওঠার আগেই মেঘের মাথায় লাগে। কয়েকজন তো ভয়ে পালিয়ে যায়, কারণ এলাকায় এক নামে মেঘ পরিচিত, ডেঞ্জারাস। তাই কেউ কিছু বলে না। তার উপর নিলয়ের বোন। মাহিন দৌড়ে এসে মেঘের কপালে যেখানে বল লেগেছে সেখানে হাত দিয়ে ডলতে থাকে। ব্যথা তেমন না করলেও মেঘ যখনই দেখে তার শখের পুরুষ তার যত্ন করছে, তখন মেঘের নাটক বেড়ে যায়। তাকিয়ে দেখে মাহিন ভাইয়ের টি শার্ট ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। কপালে জমা ঘামগুলো চুলের আঘাতে লেগে সেটা মাটিতে পড়ছে।
চেহারা একটু লাল হয়ে আছে। মেঘের বুকে থুকপুকানি বেড়ে গিয়েছে অনেক। আজ যেন তার মাহিন ভাইয়ের প্রেমে আবারও পড়ে যাচ্ছে। মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। মাহিনের দিকে তাকিয়ে আছে মেঘ, আর হা করে দেখছে। সেটা দেখে মেঘের মাথায় আস্তে করে বাড়ি দিতেই মেঘ বুঝে লজ্জায় লাল হয়ে চিবুক গলায় নামায়। তারপর দাদির বলা কথা বলে ওঠে, জিহ্বা বের করে ভেঙচি দিয়ে দৌড় দেবে অমনি মাহিন হাত চেপে ধরে। মেঘের গলা শুকিয়ে যায়। বৃষ্টি আগে দৌড় দিয়েছে। মাহিন দুষ্টামির হাসি দিয়ে বলে, এভাবে ভেঙচি দিস, কোন দিন জানি তোর ঠোঁট আর নিজের থাকে না। নিজের থাকে না বলতে কি বলেছে সেটা মেঘের মাথার উপর দিয়ে যায়। একটু হাত ছাড় পেতেই দৌড়ে বাড়ি। মাহিন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়। রাতে খাবার টেবিলে সবাই বসে গিয়েছে। মাঞ্জু চৌধুরী টুকটাক সব কথা বলছেন। কালকে সকালে ও বাড়ি যেতে হবে, সবাই খুব খুশি। সেই সাথে মাহমুদাও। মাঞ্জু চৌধুরী কিছুটা গলতে শুরু করেছে মাহমুদার প্রতি। গম্ভীরভাবে মাঞ্জু চৌধুরী বলে, মামুদা, মামনি, তোমার কেউ নেই এটা ভাববে না কখনো। এই বাড়িতে মেঘ, বৃষ্টি, বর্ষা যেমন মেয়ে, তুমিও এই বাড়ির মেয়ে। মাহিনার ওর ফুপা তোমাকে পেয়ে তোমাকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে নিজেদের কাছে রাখলেও আজ থেকে মনে রাখবে, এই মাঞ্জুর চৌধুরী যাকে একবার ভালোবাসে তার কেউ নেই, সে সেটা ভুলে যায়। তাই এখন থেকে আমার আর আমার ভাই নাইমুর চৌধুরীর মেয়ে তুমি। মনে করো না আমার ছেলের জীবন বাঁচিয়েছো বলে তোমাকে এত আপন করে নিয়েছি। তাহলে শোনো, যার পাশে কেউ থাকে না তার পাশে আল্লাহ থাকে। আর আমি যতদিন বেঁচে থাকবো সেই সব মানুষদের পাশে আমরা দুই ভাই আছি। মাহমুদা কান্না করে দেয়। তা দেখে সাজেদা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে মাহমুদাকে শান্ত করে। নাইমুর চৌধুরী এবার বলে ওঠে, আমি আর ভাইজান সিদ্ধান্ত নিয়েছি মেঘের পরীক্ষার পর নিলয়ের বিয়ে দিব। মেয়ে আমরা পছন্দ করেছি। কথাটা শুনে নিলয়ের মাথায় যেন বাজ পড়ে। গলায় খাবার আটকে কাশি দিতে শুরু করে। সবাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অথচ দুই ভাই মিটিমিটি করে হাসছে। মাঞ্জুর চৌধুরী এবার বলে, ভাবছো বড় ভাইকে রেখে ছোটটার কেন বিয়ে দিচ্ছি? বড়টা তো একটা বলদ হয়েছে। দিন দিন আর বলদ দিয়ে কি আর হাল চাষ হয়? তার জন্য তো ছোটটার জীবন নষ্ট করতে পারি না। তাই চৌধুরী বাড়িতে নতুন নিয়ম, ছোট ছেলের আগে বিয়ে হবে। না, এটা হতে পারে না। আমি এটা মানি না। মাহিন ভাইকে রেখে আমি কেন? আর আমি বিয়ে করব না কখনো। কেন? তুমি কি তোমার মামার মতো কাজ করেছো নাকি? করলে বলতে পারো, আমরা সেই ব্যবস্থা করব। না না, আমি বিয়ে করব না। নিলয় কান্নাই করে দেবে এমন ভাব নিয়ে মাহিনের দিকে তাকায়। বাকিটা এবার মিটমিট করে হাসতে শুরু করেছে। হঠাৎ করে এমন ডিসিশন আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবার নাইমুর চৌধুরী বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে বাপজান, তাও আবার আমাদের পছন্দ করা মেয়েকেই। আর হ্যাঁ মাহিন, ভুলেও ওর হয়ে কথা বলতে এসো না, তাহলে কিন্তু দুদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে দিব। খাবার টেবিলে সবকিছু নীরব। নিলয় না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে উঠে যেতে। সবাই খাওয়া দাওয়া সেরে নিজের রুমে যায়। মেঘ আর মাহমুদা বসে আছে মেঘের রুমে। তারাও কিছু ভেবে পাচ্ছে না। তবে সব মিলিয়ে মেঘ খুশি হয়েছে। মাহমুদা বলে ওঠে, এটা না হয় মানলাম, কিন্তু ভাইয়া বলল তুমি নাকি পরীক্ষার পর নিজের বিয়ের কথা বলছো কয়েকদিন আগে। ওটা তো মাহিন ভাইয়ের ওপর রাগ করে বলেছিলাম। পরে তো দেখি নিজেই ফেঁসে গিয়েছিলাম। দেখো আবার সত্যি সত্যি বিয়ে না দিয়ে দেয়। হবে না সেটা, কারণ তোমরা আছো আমার সাথে। কিন্তু ভাইয়ারা কই গেল? আপু চলো তো দেখি নিলয় ভাইয়ার কি অবস্থা। তখন তো ছাদে যেতে দেখলাম। সাজেদা বেগম আর মরিয়ম বেগম সোফায় বসে আছে। সাজেদা বেগম হুট করে বলে ওঠে, যা তো বৌমা, নাইমুর এর থেকে শুনে আয় ওদের দুই ভাইয়ের মতলবটা কি। কেন মাহিনের কথা বাদ দিয়ে নিলয়কে নিয়ে ভাবছে? মরিয়ম বেগম মাথা নাড়িয়ে আচ্ছা জানিয়ে রুমে যায়। নাইমুর চৌধুরী বিছানায় হেলান দিয়ে পায়ের ওপর পা দিয়ে দু পা টান করে আছে। মরিয়ম বেগম পাশে গিয়ে বসে বলে, ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের ওপর অমন করলে কেন? এতে ওদের মনে আমাদের নিয়ে কি মনোভাব তৈরি হবে বুঝতে পারছো? তোমার ছেলে আস্ত একটা গাধা। গাধা কেন হবে? আমরা দুই ভাই যেখানে সবকিছু রাজি, সেখানেই তোমার ছেলে নাকি বিয়ে করবে না। অথচ তোমাকে বিয়ে করতে কত কাঠকয়লা পোড়াতে লেগেছে তার শেষ নেই। তাই বলে বাড়ির বড় ছেলেকে বাদ দিয়ে ছোটটাকে বিয়ে দিবে? কে বলেছে তোমার মাহিনের আগে নিলয়ের বিয়ে হচ্ছে? কেন? আপনারাই তো বললেন তখন। আরে মাহিন আর মেঘের বিয়ে দিব মেঘের পরীক্ষার পর, ভাইজান আগে থেকে বলে রেখেছে। আর তার উপরে এখন ওদের দেখো না কেমন করে দুজন। ছোটবেলায় তো তোমরা মেয়ে কথা বলতো না, এখন ওর চলাফেরা আমার থেকে তুমি ভালো বুঝো। তাই ওর বিয়ে দিব, আর একদিনে নীলের বিয়ে দিব। মেয়ে আমাদের পছন্দ। মেঘের বিয়ের কথা শুনতেই মরিয়ম বেগমের চোখ দুটো ঝলমলিয়ে ওঠে। মরিয়ম বেগম নাইমুর চৌধুরীর কাছে গিয়ে বসে। তারপর পুরোটা শুনে আবার বলে,
মাহমুদার কি হবে তাহলে? ও এই বাড়িতে মেয়ে, ওর বিয়ে ধুমধাম করে হবে, ছেলেও দেখা শুরু হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করার জন্যই তো আমরা এত কষ্ট করে যাচ্ছি, এত টাকা পয়সা সব তো ওদেরই। মরিয়ম বেগম খুশিতে গদগদ হয়ে বের হয়ে সাজেদা বেগমের কাছে গিয়ে বলে সব। সাজেদা বেগম ভীষণ খুশি হয়ে বলে, এটাই তো চাইছিলাম। বোমা ছোট থেকে ওদের দুজনের যে ঘনিষ্ঠতা, ওটা দেখে আমি ভেবে দেখেছিলাম যা করা লাগে তাই করে হলেও এই দুটাকে একসাথে বেঁধে দিব, তারপর যত ঝগড়া মারামারি করুক দেখবো। মরিয়ম বেগম আর সাজেদা বেগম দুজন বসে এসব নিয়ে গল্প করতে শুরু করে। মাহমুদা আর মেঘ ছাদের কাছে গিয়ে দাঁড়ায় মাহিন আর নিলয়ের কথা শোনার জন্য। নিলয় কান্না কান্না ভাব নিয়ে বলে, এটা কি ঠিক হলো ভাইয়া? আমি বারবার বিয়ে করব না বলার পরেও কেন আমার বিয়ের কথা বললো? আমি প্রয়োজনে মরে যাব, তাও বিয়ে করব না। প্লিজ বড় আব্বু, আর আব্বুকে তুমি বোঝাও না একটু। এই কথা শুনে মেঘ আর মাহমুদার কিছুটা খারাপ লাগে, কেননা নিলয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা হয়েছে। হঠাৎ দুজনকে অবাক করে মাহিন বলে ওঠে, তোরে এখন থাপড়াবো, অনেক নাটক হয়েছে, এবার বাদ দে তাড়াতাড়ি। অমনি নিলয় আর মাহিন উচ্চস্বরে হেসে ওঠে। আর এটা দেখে মাহমুদা আর মেঘ দুজনেই চোখ বড় বড় করে একে অপরের মুখ চাওয়াচাই করছে, বোঝার জন্য যে এটা কি হচ্ছে। মাহিন নিলয়ের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই মামার থেকেও বড় খেলোয়াড় রে ভাই। গুরু তো তুমি, তা না হলে কি আমি এসব সাহস পাই? কি দেখাইলি রে নিলয়, নীলিমার সাথে রিলেশন করে বাড়িতে সাধু সেজে আবার নীলিমাকেই প্ল্যান করে আব্বু আর ছোট চাচ্চুর সামনে আনলি। আচ্ছা, তুই জানতি কিভাবে যে নীলিমাকে পছন্দ করে ফেলবে? কথাগুলো শুনে মেঘ চমকে যাচ্ছে, বারবার চোখগুলো এত বড় হয়ে গিয়েছে যে এক্ষুনি সেটা বেরিয়ে আসবে। মাহমুদা বুঝে যায় এটা মেঘের বান্ধবীর কথা বলছে, কেননা মেঘ ওর সব বান্ধবীর কথা মাহমুদা আপুকে বলে দিয়েছে। নিলয় মাহিনের উত্তর দিতে যাবে, এমন সময় মেঘ বিড়বিড় করে বলে ওঠে, হারামজাদি শয়তান বেটি, রোহিঙ্গা উগান্ডার বাসিন্দা, আমারই বলে যে কোনোদিন প্রেম করবে না, আর নিজেই আগে থেকে আমার ভাইয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তোরে কাল পাই লবণ মরিচ ছাড়াই কাঁচাই খেয়ে ফেলবো। মেঘ বিড়বিড় করে কথাগুলো বলছে, আর মাহমুদা শুনে মিটিমিটি করে হাসছে মুখ চেপে ধরে। কারো বিড়বিড় করা শুনে নিলয় উত্তর না দিয়ে মাহিনকে ইশারা করে কেউ তাদের কথা শুনছে। নিলয়কে ওখানে বলতেই মাহমুদা আর মেঘ ভয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, এমন সময় মাহিন কড়া গলায় বলে, যদি আর একবার নিচে যাই তো ধরে তেঁতুল গাছের সাথে বেঁধে রেখে আসবো এই শীতের সময়। এই কথা শুনে মেঘ আর মাহমুদার সাহস হয় না নিচে যাওয়ার। দুজন ভয়ে মাথা নিচু করে ছাদে এসে দাঁড়ায়। তারপর জানায় সব শুনেছে, কিন্তু মাহিন এতে কিছু বলে না দেখে দুজন সাহস পায়। তারপর সবাই বসে নিলয়ের প্রথম থেকে সব শোনে। মেঘ মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে ভাবছে, ফারাসটার সাথে যদি আমার এরকম কিছু হতো, কতই না ভালো হতো। অমনি মাহিন বলে ওঠে, সেটা আর হবে না। তা শুনে নিলয় বলে ওঠে, কি হবে না? মাহিন মেঘের দিকে একবার তাকে একটু হেসে বলে, কিছু না, তুই বল। নিলয় আবার বলতে শুরু করে, কিন্তু মেঘ গাল ফুলিয়ে বসে আছে। এরপর ওরা সবাই নিচে নামবে। মাহমুদা আর নিলয় প্রায় নিচে চলে গিয়েছে। মাহিন বলে ওঠে, এই ব্যাং। কোথায় ব্যাং? অমনি মাহিন মেঘের হাত ধরে হাঁচকা টান দেয়। মেঘ সোজা এসে মাহিনীর বুকে ধাক্কা খায়। মেঘের হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে, ছোট্ট বুক যেন কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাস আটকে গিয়েছে মেঘের, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুকের ভেতর ঝড় উঠে গিয়েছে। মাহিন ভাইয়ের জ্বালাতন ইদানিং মেঘের কোমল হৃদয়ে ঝড় তুলে দেয়। নিজেকে সামলে রাখতে পারে না মেঘ, সারা শরীরে যেন বিদ্যুতের শক খেয়ে কেঁপে কেঁপে ওঠে। মনের মধ্যে বসন্তের দক্ষিণা বাতাস বয়ে যায়। পূর্ণিমার আলো কুয়াশা ভেদ করে কিছুটা মেঘের মুখের উপর পড়ছে। মাহিন মেঘের এক হাত দিয়ে বাহু ধরে অন্য হাত দিয়ে মুখের পাশ থেকে চুল সরিয়ে নেয়। মাহিন বলে ওঠে, এই যে আমার সামনে ব্যাং, গাল দুটো ফুলি আছে। তাতে আমার কি, ঘুমান যান, শুভরাত্রি। মেঘকে ছেড়ে দিয়ে মাহিন হেসে নরম কণ্ঠে শুভরাত্রি জানায়। মেঘ কিছুটা অবাক হয় এভাবে নরমভাবে মাহিন ভাইকে কথা বলতে দেখে। এরপর দুজন গিয়ে ঘুমিয়ে পড়ে। মেঘ খুশি হয় ধীরে ধীরে মাহিন ভাই তাকে নিজের কাছে টেনে নিচ্ছে এটা ভেবে। পরের দিন সকালে সবাই তৈরি হয়, সবার জন্য সুবিধা হয়, কেননা আজ ছুটির দিন থাকে। এর মধ্যে নীলিমাও এসেছে। মেঘ নীলিমার সাথে প্রথমে ভালো ব্যবহার করে, যেন কিছু না বুঝতে পারে। মাহিন আর নিলয় বিকেলে বাইক নিয়ে যাবে জানায়, বাকিরাও কিছু বলে না। আর এরপর সবাই বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে মেঘ হুট করে নীলিমাকে বলে ওঠে, ভাবি মন খারাপ কেন? ভাবি কই তোর? কাকে ভাবি বলিস বাবু? মেঘ এবার নীলিমার গলা চেপে ধরে বলে, এই যে আমার ভাবি লুকিয়ে লুকিয়ে এত দূর চলে গিয়ে এখন সাধু সাজা হচ্ছে, তোর সাধু সাজা বের করছি। তোরে আজ পিটাইতে পিটাইতে আমি মামা বাড়ি যাব। কত নাটক পারিস তুই, আবার বলিস জীবনে প্রেম করব না, আমাকে এসব বাদ দিতে বলিস। তোর একদিন কি আমার যতদিন লাগে।